নিউজিল্যান্ডের উত্তর দিকে এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এই জায়গাতেই নিউজিল্যান্ডের প্রায় 76% পপুলেশন বসবাস করে। আর বাকি এই যে 80% অংশটাকে দেখতে পাচ্ছেন, এই পুরো জায়গাটাই ফাঁকা থাকে। এখন প্রশ্ন হলো কেন? এটা হলো অস্ট্রেলিয়া, আর এই অস্ট্রেলিয়া থেকে প্রায় 2000 কিলোমিটার দূরে ছবির মতো সুন্দর এই দেশটা হচ্ছে নিউজিল্যান্ড। সবুজ পাহাড়, নীল লেক, বরফে ঢাকা পাহাড়ের চূড়া আর প্রশান্ত মহাসাগরের বিশাল বিশাল ঢেউ, সব মিলিয়ে পৃথিবীর বুকে যেন এক টুকরো স্বর্গ। কিন্তু তারপরেও এই দেশটার প্রায় 80% এরিয়া খালি পড়ে আছে। আজকের দিনে নিউজিল্যান্ড ভীষণ উন্নত একটি দেশ, যেখানে ঝাঁ চকচকে রাস্তাঘাট, উন্নত ইনফ্রাস্ট্রাকচার এবং কোয়ালিটি অফ লাইফ সব কিছু আছে। কিন্তু সেখানে জনসংখ্যা মাত্র 50 লক্ষ। যদি আমরা তুলনা করি, ভারতের একটি রাজ্যের জনসংখ্যাও তার থেকে বেশি। শুধু আমাদের পশ্চিমবঙ্গের জনসংখ্যা প্রায় 10 কোটি। এখন প্রশ্ন হচ্ছে, নিউজিল্যান্ডে কেন এত কম জনসংখ্যা বসবাস করে? আর পুরো দেশটায় এত এলাকা খালি থাকা সত্ত্বেও কেন লোকজন শুধুমাত্র এই ছোট্ট এরিয়াটার মধ্যে বসবাস করছে? এর পেছনে কি কারণ লুকিয়ে রয়েছে? আর ইতিহাস বলছে, নিউজিল্যান্ডে যে জনসংখ্যা, তারা কিন্তু অতীতে মোটেই সাদা চামড়ার ছিল না। কিন্তু আজকের দিনে নিউজিল্যান্ডের জনসংখ্যার প্রায় 76% সাদা চামড়ার মানুষ বসবাস করে। এই ট্রান্সফরমেশনটা কিভাবে হয়েছিল? কোথায় হারিয়ে গেল নিউজিল্যান্ডের সেই আদিবাসীরা? বন্ধুরা, আজ সেই ইতিহাসটা আপনাদেরকে বলবো। এই সব কিছু নিয়েই আজকে আলোচনা করব। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে, আর আপনি দেখছেন পঞ্চনামা উইথ ফ্যাক্ট। তাহলে চলুন শুরু করা যাক। নিউজিল্যান্ডের এই অদ্ভুত পপুলেশন প্যাটার্নটা বুঝতে গেলে আমাদের জানতে হবে নিউজিল্যান্ডের ইতিহাস এবং জিওগ্রাফি। অফিসিয়াল ডেটা অনুযায়ী 1250 থেকে 1300 খ্রিস্টাব্দে মাউরি জনগোষ্ঠীর লোকেরা নিউজিল্যান্ড আবিষ্কার করেছিল। এই মাউরিরা প্রশান্ত মহাসাগরের দক্ষিণ দিকে থাকা পলিনেশিয়ান আইল্যান্ডের বাসিন্দা। কিন্তু 13 শতকের মাঝামাঝি সময়ে মাউরিরা তাদের পুরনো আইল্যান্ড ছেড়ে সমুদ্র পথে নিউজিল্যান্ডে এসে হাজির হয়, আর তারপর থেকেই তারা এখানে পাকাপাকিভাবে বসবাস করতে শুরু করে। এর আগে পর্যন্ত কিন্তু নিউজিল্যান্ডে কোনো মানুষের বসবাস ছিল না। এখন প্রশ্ন হচ্ছে, মাউরিরা হঠাৎ করে কেন তাদের পুরনো আইল্যান্ড ছেড়ে নিউজিল্যান্ডে চলে এসেছিল? দেখুন, এই বিষয়ে কোনো অফিসিয়াল ডেটা পাওয়া যায় না, তবে সেখানকার যে লোককথা রয়েছে সেই মতে আজ থেকে প্রায় 1200 বছর আগে, অর্থাৎ 750 খ্রিস্টাব্দে কুপ নামে একজন মাউরি নেতা নিউজিল্যান্ড আবিষ্কার করেছিলেন। মাউরিরা বেসিক্যালি জেলে ছিল। তারা পলিনেশিয়ান আইল্যান্ডের আশেপাশে সমুদ্রে মাছ ধরে তাদের জীবন চলত। কিন্তু একটা সময় এই আইল্যান্ডের জনসংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছিল, ফলে এখানে খাদ্যের অভাব দেখা দেয়। মানুষ না খেতে পেয়ে মরতে শুরু করে। একে তো আইল্যান্ডের আয়তন খুবই ছোট ছিল, তাই ফলমূল তেমন পাওয়া যেত না। তাছাড়া এই এলাকায় প্রচুর পরিমাণে অক্টোপাস ছিল, ফলে এই অক্টোপাসের কারণে মাছের পরিমাণ এই এলাকায় কমতে থাকে। আর এই ফুড ক্রাইসিসের হাত থেকে বাঁচার জন্য এক প্রকার বাধ্য হয়ে মাউরি নেতা কুপ তার কয়েকজন সঙ্গীকে নিয়ে একটা নতুন আইল্যান্ড খুঁজতে বেরিয়ে পড়েছিল। তারা এমন একটা আইল্যান্ড খুঁজছিলেন যেখানে খাবার আর পানীয় জলের সাফিসিয়েন্ট সাপ্লাই রয়েছে। আর বেশ কিছুদিন সমুদ্রে ঘুরে ঘুরে হঠাৎ তারা দূরে একটি পাহাড়ে ঘেরা আইল্যান্ড দেখতে পায়। এই আইল্যান্ডে পৌঁছে তারা দেখতে পান এখানে কোনো মানুষের বসতি নেই। চারিদিকে গাছ, ফুল, ফল, পশু পাখিরা নিরাপদে চড়ে বেড়াচ্ছে। আর এখানকার সমুদ্রে মাছের পরিমাণও অনেক বেশি। এই সময় কুপ তার কয়েকজন সঙ্গীদের নিয়ে এই আইল্যান্ডে থেকে যান, আর বাকিদের পলিনেশিয়ান আইল্যান্ডে পাঠিয়ে দেন এই নতুন দ্বীপটির ব্যাপারে খোঁজ দেওয়ার জন্য। আর এরপর থেকেই হাজার হাজার মাউরি লোকেরা এখানে এসে থাকতে শুরু করেন। মাউরি লোকেরা এই আইল্যান্ডের নাম দিয়েছিলেন আউটিয়ারোয়া, মানে লম্বা সাদা মেঘের দেশ। আর এরপর থেকেই আগামী বেশ কয়েকশো বছর তারা এখানে খুব সুখে শান্তিতে বসবাস করেছিল। বাইরের দুনিয়ার সঙ্গে তাদের কোনো যোগাযোগ ছিল না। তাদের অস্তিত্বের ব্যাপারে বাইরের দুনিয়া কেউ জানতও না, তাই তাদের কোনো শত্রুর ভয় ছিল না। তাদের জীবন ছিল শান্তিপূর্ণ। কিন্তু খুব তাড়াতাড়ি তাদের ভালো দিনের মেয়াদ শেষ হতে চলেছিল। সময়টা ছিল 1642,
ডাচ নাবিক আবেল তাসমান ইউরোপ থেকে জাহাজে করে সমুদ্রের বুকে নতুন দ্বীপের অনুসন্ধান করতে বেরিয়েছিলেন। জাহাজ নিয়ে প্রশান্ত মহাসাগরে ঘুরতে ঘুরতে তারা একটা আইল্যান্ডের সামনে এসে হাজির হয়। আর আবেল তাসমান এই নতুন দ্বীপের নাম দেন নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের মাটিতে পা দেওয়ার সাথে সাথে মাউরি জনগণ তাদের উপর হামলা করে দেয়। আবেল এবং তার দলবল সেখান থেকে কোনো মতে প্রাণ বাঁচিয়ে পালিয়ে যায়। কিন্তু এই খবর অল্প সময়ের মধ্যে গোটা ইউরোপে ছড়িয়ে পড়ে যে প্রশান্ত মহাসাগরে পাহাড়ে ঘেরা একটা বিশাল বড় আইল্যান্ড রয়েছে। আর এরই প্রায় 100 বছর পর 1769 খ্রিস্টাব্দে ইংরেজ নাবিক জেমস কুক তার দলবল নিয়ে এই আইল্যান্ডে এসে হাজির হন। নিউজিল্যান্ডের উপকূলে নামতেই লোকাল মাউরিদের সাথে তাদের বিশাল যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে অনেক মাউরি মারা গিয়েছিলেন। আর পরিস্থিতি খারাপ দেখে শেষে জেমস কুক তার দলবল নিয়ে ইউরোপে পালিয়ে আসেন। কিন্তু এত কম সময়ের মধ্যেও কুক এই নিউজিল্যান্ডের একটা প্রপার ম্যাপ তৈরি করে ফেলেছিলেন। আর এই ম্যাপ ফলো করেই 1800 শতকে বহু ইউরোপীয়রা নিউজিল্যান্ডে এসেছিল। তবে তারা এবার এসে কোনো যুদ্ধ করেনি। তারা একেবারে স্মার্টলি মাউরিদের সঙ্গে ডিল শুরু করে। ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, সাহেবি কালচারের লোভ দেখিয়ে প্রথমে ইংরেজরা নিউজিল্যান্ডে একটা পোর্ট তৈরি করে। আর এরপর ধীরে ধীরে 100 বছরের মধ্যে ইংরেজরা এই পুরো নিউজিল্যান্ডকে কবজা করে ফেলে। 1840 সালের 6 ফেব্রুয়ারি ইংরেজ অফিসার এবং মাউরি লিডারদের মধ্যে একটা চুক্তি হয়, ট্রিটি অফ ওয়াইটাঙ্গি। আর এই চুক্তি অনুযায়ী মাউরিরা কিছু শর্তের বিনিময়ে নিউজিল্যান্ডে তারা ইংরেজদের আধিপত্য স্বীকার করে নেয়। আর আপনি জানলে আশ্চর্য হবেন, যখন এই ট্রিটি হয়েছিল তখন নিউজিল্যান্ডে মাউরি জনসংখ্যা ছিল 2 লক্ষ। কিন্তু 1940 আস্তে আস্তে তাদের জনসংখ্যা কমে হয়ে যায় মাত্র 40,000। মাউরি জনসংখ্যা এই যে হুট করে এতটা কমে গেল, এর পেছনে প্রধানত 2টো কারণ ছিল। প্রথম কারণটা হলো মারণ রোগ। ইউরোপীয় ইংরেজরা যখন নিউজিল্যান্ডে এসেছিল তখন তারা সঙ্গে করে হুপিন কাশি, গুটি বসন্ত, হাম, যক্ষা, টাইফয়েডের মতো ছোঁয়াচে রোগ নিয়ে এসেছিল। এই রোগগুলো ইউরোপে খুব কমন ছিল, কিন্তু নিউজিল্যান্ডে এটা একেবারেই নতুন ছিল। মাউরিদের শরীরে এই রোগের বিরুদ্ধে কোনো অ্যান্টিবডি ছিল না, এমনকি তাদের কাছে কোনো ঔষধ ছিল না। কিন্তু ওই ইংরেজদের কাছে এই রোগগুলোর ঔষধ ছিল, কিন্তু তারা সেই ঔষধ মাউরিদের দেয়নি, যাতে তারা রোগে আক্রান্ত হয়ে মারা যায়। আর এই পুরো আইল্যান্ডে ইংরেজরা কবজা করতে পারে। 18 থেকে 19 শতকের মধ্যে এই ধরনের মহামারীর জন্য মাউরি জনসংখ্যা মারাত্মকভাবে কমে যায়। অনেক মাউরি গ্রাম পুরোপুরি খালি হয়ে যায়। আর জনসংখ্যা কমার যে দ্বিতীয় কারণ সেটা হলো যুদ্ধ। 1840 সালে লোকাল মাউরিদের সাথে ইংরেজদের যে চুক্তি হয়েছিল, সেই চুক্তি অনুযায়ী মাউরিরা তাদের নিজেদের জমি ব্যবহার করা এবং বিক্রি করার অধিকার পেয়েছিল। কিন্তু ট্রিটি স্বাক্ষর হওয়ার মাত্র 5 বছরের মধ্যেই ইংরেজরা বেআইনিভাবে মাউরিদের জমি দখল করতে শুরু করে। এরপর 1845 সালে এই জমি দখল নিয়ে মাউরি এবং ইংরেজদের মধ্যে একটা ভীষণ গৃহযুদ্ধ শুরু হয়। এই যুদ্ধ প্রায় 40 বছর ধরে চলেছিল। এর ফলে মাউরিদের প্রচুর মানুষ মারা যান। ইভেন মাউরি নেতারা কেউ বেঁচে ছিলেন না। পুরো ক্ষমতা তখন ব্রিটিশদের হাতে চলে গিয়েছিল। তবে যুদ্ধের মাধ্যমে ইংরেজরা একটা জিনিস বুঝতে পেরেছিল, যদি তারা মাউরিদের অধিকার ফিরিয়ে না দেয় তাহলে নিউজিল্যান্ডে কখনোই দীর্ঘমেয়াদী শান্তি আসবে না, যারা আবার যে কোনো সময় যুদ্ধ ডেকে আনতে পারে। আর এই সব কিছু মাথায় রেখেই 1881 সালে ইংরেজরা মাউরিদের ভোট দেওয়ার সুযোগ দেয়, এমনকি তাদের ডেভেলপমেন্টের জন্য বেশ কিছু নতুন কাজ শুরু করে। আর এরপর থেকেই মাউরি এবং ইংরেজরা শান্তিপূর্ণভাবেই আইল্যান্ডে বসবাস করতে শুরু করে। তবে এখানে ল্যান্ড ওনারশিপ নিয়ে এখনও মাঝে মাঝে ইংরেজ এবং মাউরিদের মধ্যে ঝামেলা হয়। আপনারা হয়তো দেখে থাকবেন, রিসেন্টলি একটা বিল পাশ করা নিয়ে নিউজিল্যান্ডের পার্লামেন্টে এক মাউরি এমপির প্রোটেস্ট সোশ্যাল মিডিয়ায় ভীষণ ভাইরাল হয়েছিল। দেখুন একবার। আর এই বিলটা মাউরিদের অধিকারের এগেনস্টে ছিল। তবে এই সমস্ত ছোটোখাটো সমস্যা বাদ দিলে আজকের দিনে নিউজিল্যান্ড এক প্রকার শান্তিপূর্ণ দেশ। তবে এ তো গেল নিউজিল্যান্ডের ইতিহাস। চলুন এবার নিউজিল্যান্ডের জিওগ্রাফির ব্যাপারে একটু আলোচনা করি। নিউজিল্যান্ডের জিওগ্রাফি এই দেশটার কাছে সব থেকে বড় আশীর্বাদ। আবার কোনো কোনো সময়
সব থেকে বড় অভিশাপও। নিউজিল্যান্ড মূলত দুটো বড় আইল্যান্ড আর কয়েকশো ছোট ছোট আইল্যান্ড নিয়ে গঠিত। দুটো মেইন আইল্যান্ড মানে উত্তর আইল্যান্ড এবং দক্ষিণ আইল্যান্ডের মাঝে আছে কুক স্ট্রেট, আর চারপাশে রয়েছে বিশাল প্রশান্ত মহাসাগর। বন্ধুরা, এবার আসি আমাদের ভিডিওর যে মেইন প্রশ্ন, যে নিউজিল্যান্ডের 80% এলাকা কেন খালি পড়ে রয়েছে। নিউজিল্যান্ডের ম্যাপে দক্ষিণ দিকে যে বড় আইল্যান্ড রয়েছে, মানে এই যে হাইলাইটেড এরিয়াটা, এখানে মানুষের বসবাস করা ইম্পসিবল। এই পুরো আইল্যান্ডে পাহাড়, জঙ্গল আর লেক ছাড়া তেমন কিছুই নেই। ইভেন এক টুকরো উর্বর চাষের জমিও নেই। পাহাড়গুলো এতটাই দুর্গম যেখানে রাস্তার মতো একটা বেসিক ইনফ্রাস্ট্রাকচার তৈরি করাও সম্ভব নয়। এছাড়াও এখানে ঠান্ডা এতটাই বেশি যে সাধারণ মানুষের পক্ষে সার্ভাইভ করা ভীষণ চ্যালেঞ্জিং। তবে নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডের এই অংশগুলোতে এখনও কিছু ট্রাইবাল গ্রুপ বসবাস করে। তবে এরা কিন্তু স্থায়ীভাবে এক জায়গায় বসবাস করে না, তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। কারণ নিউজিল্যান্ড দেশটা ভীষণ ভূমিকম্প প্রবণ এবং অনেক এলাকায় আবার আগ্নেয়গিরিও রয়েছে। তাই এই জায়গাগুলোতে মানুষ স্বাভাবিকভাবেই বসবাস করতে পারে না, ফলে বেশিরভাগ এলাকাই খালি পড়ে থাকে। নিউজিল্যান্ডের মোট জনসংখ্যা প্রায় 50 লক্ষ। এর মধ্যে প্রায় 40 লক্ষ মানে 80% মানুষ উত্তর আইল্যান্ডের এই সরু এরিয়াতে থাকে। কারণ নিউজিল্যান্ডের বাকি এরিয়াগুলোর মতো এই জায়গাটা এতটা দুর্গম নয়। এখানে কোনো বিরাট উঁচু পাহাড় নেই, আবহাওয়াও বেশ মনোরম। এই জায়গাটিতে গ্রীষ্মকাল অনেকটা বেশি স্থায়ী হয়। সেখানে বিশুদ্ধ জলের সাপ্লাই রয়েছে, মানে একটা বসতি গড়ে ওঠার জন্য যা কিছু বেসিক দরকার তার সব কিছুই এই এরিয়াতে পাওয়া যায়। আর নিউজিল্যান্ডের সবচেয়ে বড় শহরগুলো এখানেই গড়ে উঠেছে। নিউজিল্যান্ডের সব থেকে বড় শহর হচ্ছে অকল্যান্ড, আর এই শহরে নিউজিল্যান্ডের 50% মানুষ বসবাস করে। বাকিরা আশপাশের অন্যান্য ছোট শহরগুলোতে থাকেন। আশা করি এতক্ষণে আপনারা নিউজিল্যান্ডের এই অদ্ভুত পপুলেশন প্যাটার্নের কারণটা বুঝতে পেরেছেন। বন্ধুরা, এবার আপনাদের একটা শকিং জিনিস বলি, যেটা আপনারা জানলেও অবাক হবেন। নিউজিল্যান্ড আকারে এত বড় হওয়া সত্ত্বেও এখানে মোট চাষাবাদযোগ্য জমি পরিমাণ কত জানেন? মাত্র 2%। এখানে বেশিরভাগ জমি অনুর্বর, শুকনো এবং পাহাড়ি এলাকার মধ্যে রয়েছে। কিন্তু তারপরেও এই 50 লক্ষের জনসংখ্যার দেশ নিউজিল্যান্ড সারা বিশ্বের 52তম বৃহত্তম অর্থনীতির দেশ। এই দেশের প্রত্যেক জনসংখ্যার মাথাপিছু আয় ভারত, বাংলাদেশ, পাকিস্তান এবং চীনের থেকেও কয়েক গুণ বেশি। আর এর পিছনে ছিল একটা প্রপার ভিশন এবং লং টার্ম প্ল্যান। নিউজিল্যান্ডের লোকেরা খুব ভালোভাবেই জানতেন যে তাদের জিওগ্রাফি খুব একটা ভালো নয়, তাই এখানে চাষ বেশি হয় না। কিন্তু এখানকার 50% জমি পশুপালনের যোগ্য। তাই এখানকার জনসংখ্যা আজকের দিনে 50 লক্ষ হলেও গরু, ছাগল, ভেড়া, মহিষ এগুলোর সংখ্যা প্রায় 3 কোটির বেশি। ভেড়ার মাংস আর ডেয়ারি প্রোডাক্ট রপ্তানি করে এরা প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করে। 1881 সালের পর থেকে এখানে হিউজ পরিমাণে ডেভেলপমেন্ট শুরু হয়েছিল। রাস্তাঘাট থেকে শুরু করে বিরাট বিরাট বিল্ডিং, উন্নত ইনফ্রাস্ট্রাকচার, বড় বড় কোম্পানি, পাওয়ার হাউস, কোয়ালিটি অফ লাইফ, আজকের দিনে সব কিছুই নিউজিল্যান্ডে অ্যাভেলেবেল। কিন্তু আপনি জানলে অবাক হবেন, এই দেশটার এখনও বেশিরভাগ এলাকাই খালি। মানে নিউজিল্যান্ডের প্রায় 30% জমি প্রোটেক্টেড এরিয়া বা সংরক্ষিত জাতীয় উদ্যান। এই জঙ্গল পরিষ্কার করে এখানে বসতি স্থাপন করা আইনত দণ্ডনীয় অপরাধ। এবার প্রশ্ন হচ্ছে, নিউজিল্যান্ডের জনসংখ্যা এত কম কেন? দেখুন, 1800 শতকের পর থেকে যেমন ইউরোপীয়রা নিউজিল্যান্ডে এসে বসবাস শুরু করেছে, তেমনি এখানকার যে আদিবাসীরা মানে মাওরিরা, তারা বিভিন্ন রোগের কারণে মারা গিয়েছিল। তাদের হিউজ পরিমাণে পপুলেশন কমে গিয়েছিল। তাই নিউজিল্যান্ডের জনসংখ্যা কোনোদিন খুব একটা বেশি বেড়ে যায়নি। তার উপরে আবার 1840 সালে ইংরেজরা কালো চামড়ার মানুষদের এই দেশে আসা বন্ধ করে দিয়েছিল। এর ফলে নিউজিল্যান্ডের জনসংখ্যার বৃদ্ধি এক প্রকার থমকে গিয়েছিল। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই পলিসি তুলে দেওয়া হয় এবং নন হোয়াইটদের যোগ্যতার ভিত্তিতে নিউজিল্যান্ডে ইমিগ্রেশন দেওয়া হয়। আর এরপর থেকেই নিউজিল্যান্ডের জনসংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করে। আজকের দিনে নিউজিল্যান্ডে 67% সাদা চামড়ার মানুষ বসবাস করে, 17% মাউরি জনগোষ্ঠীর লোকজন বসবাস করে এবং 16% এশিয়ান ও আফ্রিকান সহ অন্যান্য জনগোষ্ঠীর মানুষ বসবাস করেন। আজ বিশ্বের একটা অন্যতম শান্তিপূর্ণ এবং কম ঘনবসতিপূর্ণ দেশ নিউজিল্যান্ড।
এখানে আপনি যে দিকে তাকাবেন ফাঁকা পাহাড়ি রাস্তা, দূরে বরফে ঢাকা পাহাড়ের চূড়া আর নীরব প্রকৃতি দেখে মনে হবে যেন কোনো সিনেমার দৃশ্য। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আমি গৌতম ছিলাম আপনাদের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।